ওই 15 লক্ষ টাকার ছাগল, আমি তো ওই ছাগলকে বলি গড গ্রেটেস্ট অফ অল টাইম, এবং তাকেও আমি বলি এই ছাগল একটা মাস্টার মাইন্ড। মতিউর খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, এতগুলা প্রেম, এত বিবাহ, কেউই তারপর মানে অখুশি ছিল না। মানে সাচ এ লাভিং ক্যারেক্টার হি ইজ, যে সবাইকে খুশি রাখতে পেরেছে এমন প্রেমিক পুরুষ বোধহয় খুবই বিরল। রাফসানের মতো এলিট সোসাইটির যারা বিলং করে তারা শেখ হাসিনার ইলেকশনের প্রমোশন চালাচ্ছিল। প্রিয় দর্শক, স্বাগত জানাই খবরের পেছনের খবরের আরেকটি পর্বে। আজ আমি আপনাদের সঙ্গে আছি বদরুল আলম নাবিল, আর আমার সঙ্গে আছেন জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম মুখ এবং অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ। জনাব সাইয়েদ আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা সাইয়েদ আব্দুল্লাহ, আপনাকে ইদানিং অনেক টক শোতে আমরা দেখছি, আপনি সরকারের পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলগুলোর সমালোচনা করছেন, আগামীর বাংলাদেশের স্বপ্নের কথা বলছেন। কিন্তু এর আগে আপনি যে কাজগুলো করেছেন বিগত সরকারের সময়ে, যে ছাগল কাণ্ডের ঘটনা যেটা আপনি প্রথম তদন্ত করে বের করে এনেছিলেন, এটা কিভাবে করেছিলেন এবং কেন করেছিলেন যদি একটু আমাদের দর্শকদের বলেন। এই মুহূর্তে বলাটা কিন্তু অনেক সহজ, কারণ এখন সবাই কথা বলতে পারে, সব জায়গায় সবকিছু বলা যায়, কিন্তু ওই সময়ের প্রেক্ষাপট যদি বিবেচনা করা যায় এইটা কিন্তু খুবই মারাত্মক একটা ভীতিকর ব্যাপার ছিল। কারণ আমার কাছে মনে আছে যে মুহূর্তে এই কাজটা করি, আমার পর ক্রমাগত সাইবার অ্যাটাক হচ্ছিল, আমার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল, বিভিন্ন এজেন্সি থেকে থ্রেট ছিল, এবং ওই মুহূর্তটা কিন্তু বর্তমানের কনটেক্সটে মেলালে মনে হবে যে আরে এটা তো বলাই যায়, কিন্তু ওইটা করার কারণে আমার জীবনের পর যে ঝুঁকি তৈরি হয়েছিল এখনো ভাবলে খুবই বাজে, একটা গা শিউরে ওঠে এখনো। তো মতিউরের ছাগলকাণ্ড করার আগে, তার আগে যেহেতু একজন ইউটিউবার হয়েছে ছিল রাফসান দা ছোট ভাইয়ের অডি গাড়ির তদন্তটা বের করি আমি, ওইটা করার পরেই একটা হিউজ একটা মানুষের ভেতরে একটা অ্যাটেনশন বা শোরগোল যেটা আসলো। তো তারপর থেকেই আমি চিন্তা করেছিলাম যে একের পর এক দুর্নীতির কাজটা করতে হবে, এবং অনেকেই হয়তো বা এইটার পর এই কাজগুলোর পরে আমাকে ব্যাপকভাবে চিনতে শুরু করেছে, কিন্তু আমি কিন্তু অনেক আগ থেকেই এই সরকারের বিরুদ্ধে, মানে সরকার মানে তো ফ্যাসিবাদী একটা রেজিমের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করা মানুষ, রাজপথেও ছিলাম ক্রমাগতভাবেই, আবার একই সাথে বিভিন্ন দুর্নীতি সবকিছু নিয়ে কথা বলতাম। 2024 সালে 7 জানুয়ারি ইলেকশনটা যখন হয়ে গেল, হওয়ার পরে আমরা কিন্তু মনে করেছিলাম যে উই আর এগেইন ডুমড ফর 5 ইয়ার্স। মানে অনেকে কিন্তু আশা ছেড়ে দিয়েছিল। আপনি দেখবেন 2023 সালে অনেকেই কথা বলতো, 2024-এর ইলেকশনের পরে সবাই কেন যেন মনে হলো যে আবার নিস্তেজ হয়ে যাওয়া শুরু করলো। তখন আমি প্ল্যান করলাম যে আমি ওই 7 আগস্টের পরে 8 আগস্ট একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি আশাহত না, আমাদের সংগ্রামও আমি থামাবো না, বরং চালাতেই থাকবো, কারণ আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী মানুষ। এবং আমি তখন চিন্তা করলাম যে পুরো দেয়াল তো ভাঙতে পারবো না একা একা, কিন্তু এই দেয়াল থেকে একটা একটা করে ইট কিন্তু সরানো যায়। আগস্ট বলছেন নাকি জানুয়ারি হবে? জানুয়ারি, মানে ওই জানুয়ারি ইলেকশনের পরে, যে তখন আমার কাছে মনে হলো যে পুরো দেয়াল না ভাঙতে পারলেও একটা একটা করে ইট কিন্তু সরানো যায়। এবং এই দুর্নীতির ট্র্যাকশনগুলো যখন বের হতে থাকবে, আমার একটা বিশ্বাস ছিল এই যে ইয়াং জেনারেশনের যারা আছে, যারা টেকনিক্যালি রাজনীতি সচেতন ছিল না খুব একটা, তারা রাজনীতি সচেতন হবে, তারা বুঝতে শিখবে। তো পার্টিকুলারলি ছাগলকাণ্ডের ঘটনায় যদি চলে যাই, অডিগাড়ির ঘটনায় আরেকটু পরে যাব। তো ছাগলকাণ্ডের ঘটনাটা যখন প্রথম ব্রেক করি, করার পরে ঢাকার কিছু মিডিয়া হাউসও কিন্তু ছিল, তাদেরকে অলরেডি ওই মতিউর টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলেছিল। তারপরে যখন দেখলো তার পথের বাধা একমাত্র আমি, তার মেয়ে আছে কানাডাতে, একজন মানে ফ্যাশন ডিজাইনার আর কি, তো তার স্টুডিও আছে, সে এমনভাবে কথা বললো যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আমি তাকে নিয়ে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা করব না, কিন্তু তার তো এতটাও জানা উচিত ছিল সে যে বাসায় থাকে, সে যে গাড়িতে চলে, সেগুলোর দাম কত, এবং তার বাবা সরকারি যে চাকরিটা করে তার ইনকাম কত। তো তারপর আমি যখন প্রথম পোস্টটা দিলাম, দেওয়ার পরেই মানুষ আগে থেকে একটু জেকে বসলো যে এই তো এইবার ধরেছে একজন, কারণ অডি গাড়ির ওই তদন্তটা করার পরে তো সবার একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছিল। তো তারপরে তার মেয়ে প্রথমে যোগাযোগ করলো অনলাইনে, কারণ তার একটা মিউচুয়াল ফ্রেন্ড ছিল ঢাকায়, তার মাধ্যমে যোগাযোগ করে, এবং তারপরে সেই নাম্বার নিয়ে সেই যোগাযোগ করে। সে বললো আমার বাবা তো একদম নির্দোষ, কিছুই করেন জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তার আমি বললাম আপনার কথা আমি লিখবো, কথা সত্য, কিন্তু আমি কিন্তু লিখবো এটা আপনার বয়ান, এই বয়ানের সাথে আমার কোনো সংযোগ নেই। এবং এই ব্যাপারটা শোনার পরে দেখলাম যে সে মোটামুটি খুশিই হলো, কিন্তু ততক্ষণে কিন্তু আমার হাতে কিছু প্রমাণ আছে।
আমি যেটা চাচ্ছিলাম যে তার বয়ানটাও লিখে দেখি সে কি বলে, এবং ওইটা সে বলার পর আমি ফলো আপ স্ট্যাটাস যেটা দিচ্ছিলাম ফলো আপ তদন্তগুলাতে বললাম এইটা হলো উনার মেয়ের বক্তব্য, এই বক্তব্য যদি মিথ্যা কথা বলে তার দায় তার মেয়েরই নিতে হবে। তা আমি কিন্তু ততক্ষণে জানি যে তার 2 নাম্বার বিয়ে আছে, ওইটা তারই সন্তান, যে মানে স্বীকার করবে না। তো ওই মেয়ের সাথে যখন কথা হচ্ছিল তারপর আমি বললাম আপনার বাবার বিরুদ্ধে যেহেতু অভিযোগ, আপনার বাবাকে বলেন যে সে পাবলিকলি মিডিয়াকে ডেকে বলুক যে না এটা আমার ছেলে না, এই টাইপ কথাবার্তা হচ্ছে, এটা সঠিক না, তাহলেই তো হয়ে গেল। তখনই আমি ইন্টারেস্টিংলি খেয়াল করলাম ওই মেয়ে আমাকে বললো ইয়েস বাবা প্রেস ব্রিফিং করবে। তো একটা বেসরকারি মিডিয়ার একজন সাংবাদিককে ডাক দিয়ে উনি কিন্তু প্রেস ব্রিফিংটা করে। আমি এই অপেক্ষাতেই ছিলাম, কারণ দেখেন উনি যদি পাবলিকলি মিডিয়ার সামনে এটা না বলতো যে না ও আমার সন্তান না, মানে ও আমার সন্তান, তাহলে কিন্তু আর খুব একটা ঝামেলা হতো না, পরে আর্থিক তদন্ত অন্যভাবে করতে হতো। কিন্তু আমি চাচ্ছিলাম উনি এটা স্বীকার করুক যে এটা আমার সন্তান না, আমি এদেরকে চিনি না, কারণ ততক্ষণে তো আমার কাছে একেবারে ক্লিয়ার কাট এভিডেন্স আছে, এনআইডি কার্ড আছে তাদের, বিভিন্ন জায়গায় যে ওই মতিউর যে ওই যে ইফাত নামের যে ছেলেটা আছে থানায় আটকে আনো হয়েছে, তাকে সারাতে গিয়েছে, এবং বিভিন্ন ব্যক্তি যারা ওই বাড়িতে প্রাইভেট পড়িয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, ওই মেয়েকে তার যে আরেকটা মেয়ে ছিল ইফাতের বোন ইফতিমা তাকে পড়িয়েছে, তাদের সাথে আমি যোগাযোগ করেছি, আমি কিন্তু মিন টাইম জানি। তো মতিউর যখনই এইটা স্বীকারোক্তি দিয়ে দিল যে না আমি চিনি না, এই ছেলে আমার না, অপপ্রচার, আমি সাথে সাথে একের পর এক প্রমাণ উপস্থাপন করা শুরু করলাম, কারণ ওই জায়গার পরে তাহলে মতিউরের তো আর কোনো কিছু বলার ছিল না। ইন দ্য মিন টাইম এই তদন্তটা যখন করি, এই তদন্তটা করার আগে আপনারা দেখবেন যে ফোনের, আপনারা জানেন এখন এআই জেনারেটেড কিন্তু অনেক কিছু আছে, সো একজনকে নিয়ে যদি আপনি সার্চ করতে থাকেন আপনি কিন্তু অনেক কিছু পাবেন। ওই 15 লক্ষ টাকার ছাগল, আমি তো ওই ছাগলকে বলি গড গ্রেটেস্ট অফ অল টাইম, এবং তাকেও আমি বলি এই ছাগল একটা মাস্টার মাইন্ড, বাংলাদেশের রাজনীতি সচেতন করে তুলেছে বাংলাদেশের মানুষকে এই ছাগল কাণ্ডের এই যে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। দেখবেন এই ছাগলের জন্য সবকিছু ধ্বংস হয়ে গেছে, ওই সাদেক অ্যাগ্রো ফার্ম তাদের দুর্নীতি এক্সপোজ হয়েছে, মতিউর এক্সপোজ হয়েছে, ইফাত এক্সপোজ হয়েছে, কিন্তু দিন শেষে ছাগলটার কোরবানি হওয়ার কথা ছিল, ছাগলটাই বেঁচে আছে, এখনো বেঁচে আছে। সো একটা অবিস্মরণীয় ঘটনা। তো ওই ছেলে শুধু কিন্তু এই 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনেছে ব্যাপারটা এরকম না। আমি যখন ইফাতের আইডিটা নিয়ে সার্চ করছিলাম ক্রমাগত দেখলাম বিভিন্ন কারের যে গ্রুপগুলো আছে অনেক আগে থেকেই এই ছেলে যেসব কার চালায়, মানে বাবার কার একটা গভর্নমেন্টের স্টিকারও ছিল, তখনই তো আমি নিশ্চিত হয়ে গেছি তার মানে এই ছেলের পরিবারে কোনো না কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি আছে। এবং দেখলাম সে গাড়িগুলো নিয়ে আবার পূর্বাচলের যে রোডটা আছে, ধানমন্ডি রোডটা আছে, বিভিন্ন জায়গায় কার রেসিংয়ে অংশগ্রহণ করে, খুবই রেকলেস ড্রাইভিং করে, এবং এগুলোর অনেক অভিযোগও আছে। মানুষ মেরে ফেলা টাইপ কাজেও তাদের অভিযোগটা ছিল, এবং একের পর এক কিন্তু ওই নামে সার্চ করলে দেখবেন অনেক অভিযোগ তার নামে দেখতে পারলাম। ধানমন্ডির বাসিন্দারা ওই ধানমন্ডির গ্রুপগুলোতে অভিযোগ জানাচ্ছে যে এইভাবে রাতের বেলায় রেকলেস ড্রাইভিং করে, অমক করে, তমক করে। ছাগল কাণ্ডটা সার্চ করার পরে দেখলাম বিভিন্ন যে কোরবানি ঈদ যেহেতু ছিল, মানে ওই সময় কিন্তু বিভিন্ন গ্রুপে গরু কেনা, ছাগল কেনা, এগুলা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়। আর ওই 15 লাখ টাকার খাসি নিয়ে তো আগে থেকেই সরগরম ছিল, তাহলে কে কিনবে এইটা আমার একটা মাথায় আকর্ষণ ছিল যে কে কিনে আমি একটু দেখবো। তো কেনার পরে দেখলাম ইফাত শুধুমাত্র, ওর কিন্তু বয়স অনেক কম জানেন তো এইটা, তো ইফাত কিন্তু ও কিন্তু ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তো, এত ছোট একটা বাচ্চা। তো সে শুধু এই 2024-এও না, দেখলাম তাকে নিয়ে একটু সার্চ করে বিভিন্ন ওই যে ক্যাটল ফার্মগুলো থাকে না, ওইগুলোর পুরাতন পেজে 2022 সাল, 23 সাল, 21 সাল, এমনকি 2020 সালেরও পুরাতন পোস্ট আছে যে ওই টাইমে বড় বড় গরু কিনছে। পরবর্তীতে আমি ইনভেস্টিগেশন করতে গিয়ে যেটা পেলাম, তাদের একটা গ্যাং ছিল। কিশোর গ্যাং বলতে সাধারণত যেটা বোঝানো হয় ছিন্নমূল কিশোরগুলাকে, কিন্তু আমি এটা তদন্ত করতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, ঢাকার এলিট সোসাইটির ভেতরেও কিশোর গ্যাং তৈরি হয়েছে, এবং তারা রাস্তার পাশে ডান্ডিখোর কিশোর গ্যাং না, এরা প্রতিযোগিতা করে কত ভালো গাড়ি নিয়ে রেস করবে। কোরবানি ঈদের আগে ওই ইফাতের যে গ্যাংটা ছিল কত ভালো পশু কিনবে, এই টাইপ একটা রেস এদের ভেতরে সবসময় চলতে থাকতো। এবং এরা কিন্তু প্রত্যেকেই ইংলিশ মিডিয়ামে পড়া, কেউ ভালো ভালো স্কুল কলেজে পড়া, বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলি, মানে এই টাইপ একটা কিশোর গ্যাং কিন্তু তৈরি হয়েছে এলিট ক্লাসের ভেতরে। আমি তার বন্ধুদের আইডিগুলো নিয়েও কিন্তু ঘাটাঘাটি করেছি এবং তার রিফ্লেকশনটাও পেয়েছি। তো ইন্টারেস্টিংলি এই ছেলে দেখলাম, তাহলে
যে ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পরে 2024 সালে 4 বছর আগে ওই ছেলে কোন ক্লাসে পড়তো, তখনও সে 3 লাখ টাকা দিয়ে গরু কেনে, 4 লাখ টাকা দিয়ে গরু কেনে। ওই ক্যাটল ফার্মগুলোও কিন্তু তাদের বেস্ট সেলিং যে গরুগুলা থাকে, কে কিনেছে লিখতো যে আমাদের অনারেবল যে বায়ার, তার নাম ইফাত। দেখলাম যে আইডিগুলো, আমি প্রত্যেকটা জিনিস একে 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 জট ডাউন করলাম। আমি এবার যেটা করি, আমার একটা নোটবুকে সব জিনিস আমি এন্ট্রিটা নোট করি। করার পরে দেখলাম এই ইফাত তার মানে এত ছোট অবস্থায় সে কি এত লক্ষ লক্ষ টাকার গরু কিনতে পারে। আবার গাড়িগুলাতে যেগুলা চড়ে সেগুলোর দাম তো অনেক, এবং তাদের কিশোর গ্যাংয়ের হিসাবটা পেয়ে গেলাম। প্রত্যেকটা জিনিস জট ডাউন যেটা করে যেটা পেলাম যে এই ছেলেকে আর্থিকভাবে সহায়তা করে কে, এবং খুঁজে পেলাম ওই যে আগের থেকে মাথায় ছিল যে সরকারি চাকরি করে এমন একটা গাড়ি, গভর্নমেন্ট স্টিকারটা আছে। এর ভেতরে কিন্তু কিছু কিছু মিডিয়া, কয়েকটা মিডিয়া আবার নিউজটা কিন্তু তাদের ডাউনও করতে হয়, কারণ ওই যে মতিউর কিন্তু ট্রিমেন্ডাস একটা প্রেশার তৈরি করে ফেলেছে যে না কোনো মিডিয়াতে থাকবে না। তো যখন নামিয়ে ফেললো তারপরে তো আমার আগ্রহটা আরও বেড়ে গেল। তারপর আমি যেটা ফিল করলাম যে সবাইকে কিনতে পেরেছে, মতিউরের কিন্তু বিভিন্ন মাধ্যমে আমার কাছেও কিন্তু একটু আমার সাথে কথা বলতে চাচ্ছিল বিভিন্নভাবে, কিন্তু আমিও কিন্তু সে মনে করেছিল যে আমাকেও কিনে ফেলতে পারবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস খুব বেশি মাত্রায় বিশ্বাস করি, যে কোনো কিছুর আগে দেশের স্বার্থ। এই বাটপারগুলো সরকারি চাকরিতে বসে বেতন কত, বেতন তো ফিক্সড না। সে এবং তার ওয়াইফ, একাধিক ওয়াইফ, এবং তার গার্লফ্রেন্ডও ছিল, তার গার্লফ্রেন্ডের নামেও দুদকে অভিযোগ আছে। যে ওটা নিয়ে কিছু চ্যানেলে নিউজ হয়েছিল, সেটাও আমিই তদন্ত করে বের করেছিলাম, আরজিনা তার নাম। এবং এই আরজিনার তদন্ত করতে গিয়ে যেটা পেলাম, তার অসম্ভব রকমের সোনা আছে বাসায়, ভরির পর ভরি, 150 ভরির মতো ডায়মন্ড আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, হওয়ার পরে 3 বছরের মাথায় তাদের সোনের ঘরটা যে পরিমাণ মানে অর্থ বৈভব তাদের হয়ে গেছে, তার বাবা কিচ্ছু করতো না, তার নামে অজস্র সম্পদ করে ফেলেছে ওই আরজিনারা। এবং আরজিনার মাথার পর ব্লেসিং ছিল কার? এই মতিউরের। এর একটা সিন্ডিকেট গড়ে ফেলে এনবিআরে, এবং আরজিনাকে ওই চট্টগ্রামে পোর্টে পোস্টিং দিত, যত অবৈধ জিনিসপত্র আসতো তার একটা চোরাচালানের পার্সেন্টেজ পেত এরা, এবং কাকে কোথায় পোস্টিং দেওয়া হবে এই ব্যাপারটাও ডিটারমাইন করতো। ওই যে আরজিনাকে দিয়ে আমি যে জিনিসটা খুঁজে পেলাম আমার তদন্ত করতে গিয়ে, আরজিনা তখন টাঙ্গাইলে পোস্টিং ছিল। এই মতিউরের যে মেয়েটা ওই যে কানাডায় থাকে, যাকে নিয়েও কথা হলো, ওই মেয়েটার বিয়ের টাইমেও বড় একটা খরচ যোগান দিয়েছে ওই আরজিনা। টাঙ্গাইল থেকে দই এর সব খরচ বহন করেছে, শাড়ি বিভিন্ন কিছু পাঠিয়েছে। এই যে ট্রানজেকশনাল ব্যাপার, এবং আরজিনাকে যখন শেয়ার মার্কেটে নিয়ে আসে, এটা মতিউর নিয়ে এসেছিল, মানে পুরো একটা চক্র। এবং আরেকটা যেটা ইন্টারেস্টিং জিনিস আমি পেয়েছিলাম, মতিউর একা ছিল না, মতিউরের যে ওয়াইফ ছিল, আপনারা জানেন নরসিংদীর কিন্তু একটা মেয়র ছিলেন, তারাও কিন্তু ওয়াইফ উপজেলা চেয়ারম্যান ছিল। সো সেও একইভাবে প্রচন্ড দুর্নীতি পরায়ণ, কয়েক হাজার টাকার সম্পত্তি কিন্তু প্রত্যেকে মিলে ভাগাভাগি করে লুটপাট করেছে। এবং মতিউর খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, এতগুলা প্রেম, এত বিবাহ, কেউই তারপর মানে অখুশি ছিল না। মানে সাচ এ লাভিং ক্যারেক্টার হি ইজ, যে সবাইকে খুশি রাখতে পেরেছে, এমন প্রেমিক পুরুষ বোধহয় খুবই বিরল। সো মতিউরের এই দুর্নীতি কিন্তু মতিউরের একা না, এবং এটা খুঁজতে গিয়ে যেটা পেলাম, মতিউর তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই যে শেখ হাসিনা রেজিমে যে সর্বশেষ যে ব্যক্তিটা ছিলেন, তার সাথেও মতিউরের বন্ধুত্ব ছিল, এবং হজ করতে গিয়েছে দুইজন একসাথে। সেই হজের যে টাকা, সেটাও মতিউর অন্য কারো ব্যবসায়িক স্বার্থে জোর করে বের করে নিয়ে এসেছে। এই কাজও কিন্তু মতিউর করেছে। মতিউর ওই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, তার সাথে এই ধরনের সিন্ডিকেট ছিল। এনবিআর এর সাথে বাংলাদেশ ব্যাংকের কিভাবে লুটপাট করেছে এই নজির এখন সবাই জানে। মতিউর কিন্তু আরো একটা কাজ করতো, ওই যে বেনজির ছিল না পুলিশের প্রচন্ড দুর্নীতি পরায়ণ, এই বেনজিরের সাথেও মতিউরের ডিরেক্ট কানেকশন ছিল। মানে মতিউর একা না, পুরা একটা সিন্ডিকেট, এবং সবচেয়ে শক্তিশালী সিন্ডিকেট। কয়েক হাজার কোটি টাকার সম্পদ তারা এইভাবে লুটপাট করেছে, বিভিন্ন জায়গায় জড়ো করেছে। তো এই পুরো ব্যাপারটা যখন আমি বের করলাম, আমার ওপরে এজেন্সিগুলো থেকে থ্রেট আসলো বিভিন্নভাবে। আমার আইডিগুলা কি ধরনের আক্রমণ হচ্ছিল সেটা তো দেশের প্রত্যেকটা মিডিয়াই কিন্তু তখন কাভার করেছে, যে আমি সকালবেলা দেখে আইডি আছে, পরের দিন দেখে আইডি নাই। মানে ক্রমাগত সাইবার অ্যাটাক হচ্ছিল। এবং তারপরে যদি শেখ হাসিনার পতনের আন্দোলন না হতো, আমার পর তো বাজে ধরনের ঘটনাও ঘটে যেতে পারতো এই তদন্তটা করার পরে। আমি কিন্তু অডি গাড়ির তদন্ত যখন করেছি, এই টাইপ লাইফ থ্রেটেনিং অবস্থায় ছিল না, কারণ এত বড় একটা দুর্নীতির প্যান্ডোরা বক্স যখন উন্মুক্ত হয়ে যাচ্ছে, সবাইকে ম্যানেজ করে ফেলেছে, আমাকে পারছে না, এবং সারা দেশ কিন্তু নাড়া দেওয়ার মতো ঘটনা। ওই টাইমে কিন্তু আমার প্রত্যেকটা দিন খুবই নিজেকে আনসেফ ফিল করতাম। এবং লাকিলি বাংলাদেশে কিন্তু জাতিসংঘেরও একটা মানবাধিকার একটা কিন্তু অর্গান আছে, তারা দেখে, ওয়েজার্সে অফিস আছে, যেটা
তারাও কিন্তু আমাকে নিয়ে শঙ্কিত ছিল, আমার জীবনকে নিয়ে। তো ওই জায়গাতেও আমার একটা ইন্টারভিউ নেয় এবং তারা আমাকে ওই সিকিউরিটিটা দিচ্ছিল, যদি কখনো লাইফের পর এই ধরনের থ্রেট ফিল করি তারা অন্তত পক্ষে সিকিউরিটিটা দিবে। সো ওই টাইমে তো বলা যেত না, কিন্তু এখন আমার মনে হয় ওই টাইমে এই আশ্বাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ক্রমাগত লাইভ থ্রেট আসছিল। এবং আপনি জানেন এই টাইপের একটা সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে কি হয়। একটা বিখ্যাত ইংলিশ ডেইলি নিউজ পেপারের এডিটর উনি নিজে বলতেন পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট ফাঁস করতে পারতেন না। আর সেই কাজটা যখন আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি করেছি, অবস্থাটা বুঝতেই পারছেন কেমন ছিল। বাট দিনগুলো চলে গেছে, এখনো ভাবলে এখন আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় যে সময়টা কত কঠিন ছিল। আচ্ছা, তো এই যে রাফসান্দা ছোট ভাইয়ের যে অডি গাড়ির তদন্তটা আপনি করেছিলেন, এটা কিভাবে করলেন এবং কেন করলেন যদি একটু বলেন। শেখ হাসিনা রেজিম যে টিকে ছিল হার্ড ফ্যাসিজমের সাথে একটা সফট ফ্যাসিজম ছিল। দেখতেন বিভিন্ন মানুষকে দিয়ে এটা প্র্যাকটোনাইজ করানো হতো। রাফসান ওই যে নসরুল হামিদ বিপু ছিল, মানে দেশের বিদ্যুৎ খাতকে লুটে পুটে ধ্বংস করে ফেলেছে, যে এই বিপুর ইলেকশন ক্যাম্পেইন চালিয়েছে। দেখবেন কেরানীগঞ্জে গিয়ে বিপুর সাথে খাচ্ছে, ঘুরছে, ইলেকশনের আগে দিয়ে নৌকা, এগুলো কিন্তু প্রমোশন। তারপর দেখবেন এই যে ইনফ্লুয়েন্সার যারা ছিল এদের প্রত্যেককে দিয়ে কিন্তু প্রমোশন চালাতো। এডিটর্স গিল্ডের ওই ৭১ টিভির মোজাম্মেল বাবু দেখতেন গুলশানে গিয়ে সাদ্দাম এবং অন্যদেরকে নিয়ে একটা গ্যাং তৈরি করেছে যারা এই ইনফ্লুয়েন্সারদের ধরে তাদের প্রচারণাটা চালাতো। শেখ হাসিনার কথা মনে করেন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মনে আছে ইনফ্লুয়েন্সারদের ডাক দিয়ে নিয়ে গিয়েছিল। রাফসানকে যখন দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, রাফসানের মতো এলিট সোসাইটির যারা বিলং করে তারা শেখ হাসিনার ইলেকশনের প্রমোশন চালাচ্ছিল। দেশের মানুষ ভোট দিতে পারবে না এই টেনশনে তারা গিয়ে মরক পোলাওয়ের রিভিউ করছিল, মনে আছে? প্রত্যেকজন ইনফ্লুয়েন্সার সেই ছবিগুলো তো আছে। আমি এই জন্য বলতাম বাংলাদেশে যারা অনলাইনে এই ধরনের কাজ ছিল এদের কাজের মাধ্যমে কিন্তু দেশে প্রতিবাদী সমাজ গড়ে তুলতে পারতো। কিন্তু কি হলো, আমি এদেরকে ইনফ্লুয়েন্সার না বললে আমি বলতাম এরা ছিল ইনফ্লুয়েঞ্জা। এই ইনফ্লুয়েঞ্জা জ্বরে সবাই আক্রান্ত ছিল। সো আমি কিন্তু টার্গেট আগের থেকেই করেছি। দেখবেন এনায়েত চৌধুরী ছিল বুয়েটের টিচার, সেও কিন্তু এই নসরুল হামিদ বিপুর ক্যাম্পেইন চালাতো, এরা প্রমোশনাল ক্যাম্পেইন চালাতো প্রত্যেককে দিয়ে। এরা কিন্তু ডানা ভাই ছিলেন একজন, কাইনা কাইসা ছিলেন, প্রত্যেকেই এই কাজ করতো। সো এই কাজগুলো তখনই আমার টার্গেট ছিল যে তাহলে তরুণরা এত রাজনীতি অসচেতন এবং এদেরকে দিয়ে একটা ফ্যাসিস্ট রেজিম কেন এগুলা প্রমোট করে, যাতে এই তরুণদেরকে আবার ভুলিয়ে ভালিয়ে রাখা যায়। এবং তখন থেকে আমার টার্গেটটা ছিল যে এরা কেন এরকম করে, এরা তো এই কাজগুলো করলে না খেয়ে মরবে না। কিন্তু আমাদের মোরাল স্ট্যান্ডিং কত দুর্বল ছিল চিন্তা করেন, যে না খেয়ে মরার যাদের ভয় নাই তারাও গিয়ে দালালি করতো। তো রাফসান যখন ওই অডি কারটা কিনলো, কেনার পরে স্বভাবতই আপনার কাছে মনে হওয়া উচিত যে এরা যে কাজগুলা করে সেই কাজগুলোর সাথে এত দামি কার কিনলো। আমি কিন্তু তাতে মোটেই অখুশি না, সে তার নিজের কাজ দিয়ে যদি করে আমি তো অবশ্যই হ্যাপি। এবং টিল টুডে আমি একটা জিনিস বিশ্বাস করি, সে প্রপার ওয়েতে ইনকাম করে নিজের কাজ দিয়ে যদি অনেক ভালো লাইফ লিড করে, বরং আমি তাকে স্বাগত জানাবো, সেটা সে করতেই পারে। কিন্তু অবৈধ ফ্যাসিস্ট রেজিমের কি প্রমোটার হিসেবে? উত্তর হলো না। এবং তার ওই গাড়িটা কেনার পরে দেশে কিন্তু প্রচন্ড শোরগোল তৈরি হয়ে গেল। তার কারণ কি জানেন? এরা এদের পার্সোনাল লাইফের প্রত্যেকটা জিনিস তো নিজেদের প্রমোশনে ব্যবহার করে। খেয়াল করে দেখেন এই ছেলেগুলাই কি করে, গিভ অ্যাওয়ে করে। গিভ অ্যাওয়ে কি করে? দামি দামি ৩-৪ লাখ টাকার বাইক, এসি, আবার ঘোষণাও দিচ্ছিল যে কার গিভ অ্যাওয়ে করবে। মাকে নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে গোল্ডের একটা দোকানে যা খুশি তাই কিনে নাও, কিনে নিয়ে এটা আবার প্রমোশন চালায় ভিডিওতে। কিন্তু এই ভিউটা তাদের ইনকামের একটা সোর্স। তারা তরুণদেরকে কি মেসেজ দিচ্ছিল? একটা দেশের তরুণরা রাজনীতি অসচেতন হলে ওই দেশটা আসলে ধ্বংস হয়ে যায়। এবং দেখেন তরুণরা যখন রাজনীতি সচেতন হয়ে গেল, কি পরিবর্তন ঘটে যেতে পারে সেটা তো এখন মানুষের মাথায় গেঁথে গেছে। অনেকে কি বলছিল জানেন, আমি যখন এই তদন্তটা করা স্টার্ট করি, যে ওর বাবা যে ঋণ খেলাপি, দেখেন ও ডিরেক্ট ও তো করে নাই, কিন্তু ও তো বেনিফিশিয়ারি। এবং তারা যদি দেউলিয়া হয়ে যেত সেটা একটা কথা ছিল, তারা দেউলিয়া না, তারা ঠাটবাট সবই বজায় রেখেছে। এবং ঋণ খেলাপি মানে তো জনগণের টাকা। এবং ঋণ খেলাপি হয়ে যাওয়ার কারণে অনেক কৃষক 25,000 টাকা দিতে পারে না, জন্য তাদেরকে জেলে নিয়ে যা পোড়া হয়। 2 মাসের বাচ্চা আছে এমন মাকে নিয়ে যা জেলে পোড়া হয়। তাহলে আমার দেশের এই যে সাধারণ খেটে খাওয়া মানুষের দিকে কেউ তাকায় না, অথচ এরা ইচ্ছাকৃতভাবে এইভাবে ব্যাংকের টাকা মেরে দেয়, তাদের কিচ্ছু হয় না। এটা আমার ভেতরে একটা ক্ষোভ ছিল। এই দেশে এইভাবে চলতে পারে না। এবং খেয়াল করে দেখেন এই কাজটা যখন ঘটছিল, দেশের এত মানুষ এটা জানতো না
যে ব্যাংক এইভাবে লুটপাট করলে, ঋণ খেলাপি করলে যেটা যে জনগণের টাকা চলে যায়, এটাও মানুষ জানতো না। অনেক মানুষ এসে কমেন্ট করতো, আরে এটা তো পারিবারিক ব্যাপার, আপনি কেন কথা বলছেন, এটা তো ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রত্যেকজন মানুষের টাকা যেভাবে লুটপাট হয়ে যায়, এটা কিন্তু অনেকে অনুধাবনও করতো না। তো আমার যেটা মেসেজ দেওয়ার ছিল যে এইভাবে ঋণ খেলাপি করে যারা দেশের টাকা এইভাবে লুটপাট করে মেরে খাচ্ছে, তাদের একটা বিচার হওয়া দরকার, মানুষের চেনা দরকার, রাজনীতি সচেতন হওয়া দরকার। যেমন আপনি জার্নালিস্ট, দেখেন অনেক মিডিয়া হাউস আছে, জার্নালিস্টদের, ইয়াং যারা জার্নালিস্ট আছে তারা কত দুর্বিষহ লাইফ লিড করে, কত মানুষ ঢাকায় বাঁচতে পারছে না। আমাদের দেশের কৃষকরা জীবনে কি পায় বলেন? স্কুল কলেজের যারা টিচার আছে অনেক লোকাল জায়গায়, তাদের অনেকের 3 বেলা বাজার করে ভালো খাওয়ার সামর্থ্য নাই, অনেক মানুষ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। আমরা কি পড়াশোনা যে করেছি জনগণের ট্যাক্সের টাকায় পড়াশোনা করিনি? ক্যাডেট কলেজে যে পড়াশোনা করেছি, সাধারণ জনগণের প্রচুর টাকা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, প্রচুর টাকা গেছে। আমরা তাহলে দেশের জন্য কি করলাম? তো এই জন্য আমি যখন ব্যাপারটা উন্মুক্ত করি, আমি কিন্তু পেছন ছাড়িনি। এবং দেখেন তার দেমাগটা কি ছিল, সে বা লাইভে এসে বলছে না এটা হয় নাই, বিভিন্ন এক্সকিউজ। আমি কিন্তু আমার ভিডিওর ভেতরে পুরা ব্যাখ্যা করে দিয়েছিলাম, তার প্রত্যেকটা দাবি ছিল ভুল। এবং তারা যে ঋণ খেলাপি কবে থেকে হয়েছে না হয়েছে, তার বাবার যে মামলার রায় হয়ে গেছে সে জানতোই না, সে আবার আমাকে মামলার হুমকি দিচ্ছিল। তখন আমি দেখলাম আমি লিগ্যাল ব্যাখ্যাটা পুরো জাতির সামনে উন্মোচন করে যাব। এবং একটা কি কথা জানেন, তারা কিন্তু তার আগের 8 বছর ওই ঋণ পরিশোধের কোনো বিন্দু মাত্র সাপোর্ট করে নাই ব্যাংকে। তারপরে তারা ব্যাংকে 2 বার গিয়েছে, 10 লাখ টাকা অফার করেছে, 20 লাখ টাকা অফার করেছে, করে 6 মাসের টাইম নিয়েছে। এবং আজ অবধি ভিডিওর ভেতরে বলেছিল না যে তারা এই টাকাটা পরিশোধ করে দিবে, বলেছিল কি যে আমার গাড়িও কিনতে পারি, টাকাও দিয়ে দিতে পারি। এই যে এতগুলো মাস পার হয়ে গেছে, তারা কিন্তু এখনো সেই টাকাটা শোধ করে নাই। এবং এই কালচারটা তার একটা ছোট্ট সিমটম। ঢাকা শহরে এই যে বড় বড় যারা ব্যবসায়ী, সালমান এফ রহমানের দিকে তাকান, আরো বড় বড় বিজনেসম্যান যারা ছিল, এস আলমের দিকে তাকান, কেন এই কাজটা করেছে? কারণ তারা এই অবাধ লুটপাটের সুযোগটা পেত। এবং এই জায়গাটা টার্গেট করে দেখিয়ে দেওয়াটা আমার কাছে মনে হয়েছিল দায়িত্ব একটা ক্ষেত্রে মানুষকে এটা বোঝানো যে এইভাবে লুটপাট হয়। আর 2 নাম্বার যেটা ব্যাপার, যারা স্বৈরাচারের পোস্টার বয় হিসেবে কাজ করছিল, তারা কিভাবে জনগণের অর্থ লুটপাট করে নিয়ে যায়, এই কারণে সাধারণ মানুষের দিকে এবং তরুণ সমাজকে একটা রাজনৈতিকভাবে সচেতন করে রাখার জন্য আমি সেই টার্গেটটা নিয়েছিলাম। আচ্ছা, আপনি 2টা তদন্তের কথা বলেন, এছাড়া উল্লেখযোগ্য আর কোনো তদন্ত আপনার ছিল যদি একটু বলেন? হ্যাঁ, নাফিস সারাফাতকে আপনাদের মনে থাকার কথা, যে ওই যে ব্যাংক খাত লুটপাট করে তছনছ করে দিয়ে গেছে। সেই নাফিস সারাফাতের জন্য মোস্তাক, ক্যাডেট কলেজের মোস্তাক, আমার ক্যাডেট কলেজের বড় ভাই ছিলেন, সেই মোস্তাককে কিন্তু মারা যেতে হয়েছে। কিশোর, সে সাধারণ জীবনে আর কখনো ব্যাক করতে পারবে না। নাফিস সারাফাতের কি বিচার হয়েছে? দুদক কি আজ পর্যন্ত নাফিস সারাফাতের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পেরেছে? আমি সবসময় বলি যে দুর্নীতি দমন কমিশনের ভেতরেই তো দুর্নীতির আকড়া। সরষের ভেতরে যদি ভূত থাকে, সেটা দিয়ে কিভাবে ভূত তাড়ানো হবে? এবং দুদক কিন্তু দেখেন আজ অবধি নাফিস সারাফাতকে নিয়ে কাজ করতে পারে নাই। এবং নাফিস সারাফাতের কত সম্পদ আছে আমি কিন্তু এটা একদম ক্যাটাগরিক্যালি আমি কিন্তু পাবলিশ করে দিয়েছিলাম। নাফিস সারাফাতের পর দেখবেন আমার ফেসবুকে বিশাল বড় একটা তদন্ত এখনো আছে, ওর ফ্যামিলির যে তদন্ত। এই যে শেখ হাসিনা রাজাকারের ট্যাগ লাগিয়ে দিত, যারা কথা বলতো, আমরা আন্দোলন করলে আমাদের পর রাজাকারের ট্যাগ লাগিয়ে দিত। নাফিস সারাফাতের বাবাও তো রাজাকার ছিলেন, একজন শান্তি কমিটির সদস্য ছিলেন। সেটা নিয়ে কি হাসিনার কোনো অবজেকশন ছিল? তার একটু খেয়াল করে দেখেন, নাফিস সারাফাত ওই যে রাজাকারের ছেলে, হাসিনার খুবই ক্লোজ মানুষ ছিলেন। আবার প্রাইম মিনিস্টারের যে প্রেস সেক্রেটারি ছিলেন সর্বশেষ নাইমুল ইসলাম খান, তার মতো নির্লজ্জ দালাল বাংলাদেশের কতজন সাংবাদিক ছিলেন? এবং সেই নাইমুল ইসলাম খানও তো একজন স্বীকৃত রাজাকারের ছেলে। তার যে মেয়ে ছিল, তার মেয়েকে বিয়ে দিয়েছিল যে পরিবারে, তারাও কি রাজাকারের সাথে সম্পর্কিত না? তার মানে নিজের পরিবারের সাথে রাজাকারের গন্ধ লাগিয়ে রাখবে, তাতে সমস্যা নাই। এবং দেশের মানুষ যারা যে কথা বলবে তাদের প্রত্যেককে রাজাকারের ট্যাগ দিয়ে বিজনেস করতো। এই তদন্তগুলোও কিন্তু আমি করেছি। নাফিস সারাফাতের তদন্ত যত সম্পদ ছিল 36টা সম্পদের ক্যাটাগরিক্যালি আমি কিন্তু তুলে ধরেছিলাম, এটার ফলো আপও করেছিলাম। কিন্তু দেখলাম পরবর্তীতে দুদক কোনো স্টেপ নেয় নাই। নাফিস সারাফাত দেশের বাইরে, তার সম্পদগুলো তো দেশের ভেতরে আছে, সেগুলো নিয়ে কি তদন্ত হয়েছে? হয় নাই। এনআরবিসি ব্যাংকের তমাল রাশিয়ান আওয়ামী লীগের সভাপতি ছিল, তার বিরুদ্ধেও কিন্তু আমি দুর্নীতির ফিরিস্তিটা তুলে ধরেছিলাম, সেগুলো কিন্তু আমার ফেসবুকেই আছে। এবং শুধু এইটাই না, এইরকম বিভিন্ন জায়গার কিন্তু আমি দুর্নীতির কাজটা আমি প্রকাশ করেছি। এই কাজটা করার জন্য কিন্তু আমি কোনো টাকার বিনিময়ে করিনি, বরং আমি নিজে মনে করেছি নাগরিক হিসেবে এটা করা আমার দায়িত্ব। দেখেন, মুক্ত গণমাধ্যমের জন্য সবার অনেক আক্ষেপ ছিল। দেশ তো এখন আর হাসিনা নাই, কিন্তু অনেক তদন্ত কি হচ্ছে?
যেভাবে তদন্তটা হওয়ার দরকার ছিল সেটা হচ্ছে না। এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তির জায়গাটা ছিল কি, তারা লুটপাট করতে পারতো। দেখেন তো তাদের লুটপাট করার সম্পদ দিয়ে তারা তো অনেকে বিদেশে চলে গেছে, আর্থিকভাবে কি তাদের তদন্তটা শুরু হয়েছে? হয় নাই। তাদেরকে অযাচিতভাবে বিভিন্ন মার্ডার কেসে আসামি করা হচ্ছে, মামলাগুলো অনেক দুর্বল, দেখা যায় এই মামলায় তাদের কিছু করা যাবে না। বরং তাদের আর্থিকভাবে দুর্নীতির যে ক্যাশ ফ্লো ছিল সেটা যদি বন্ধ করা যেত, এই আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে সাইজ হয়ে যেত, কিন্তু সেটা কিন্তু করা হচ্ছে না। বরং এই কারণে আমি ক্রমাগত এই দুর্নীতির কাজটা আমি বের করার চেষ্টা করি নিজ উদ্যোগ, এবং এই কাজগুলো কিন্তু আছে আমার ফেসবুকে গেলে পাবেন। এখনো কি আপনি এটা করছেন এই ধরনের কাজ? অবশ্যই এখনো করছি, সামনেও করব সময় সুযোগ মতো। কারণ আমার কাছে মনে হয় যে আমরা তো এমন একটা বাংলাদেশ দেখতে চাই, ন্যায় বিচার এবং সাম্যের বাংলাদেশ। এই বাংলাদেশের লুটপাট করে নিয়ে মানুষের স্বপ্ন হরণ করে ফেলবে, এটা কি হতে পারে? তরুণরা দেখেন নিজেদের দেশটাকে ওনই করতো না, আশা ছেড়ে দিয়েছিল। সাংবাদিকরা যারা মুক্তভাবে লিখতো তারা নিজেদের এই দেশকে ওন করতো, নাকি সবসময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা খাবে এই ভয়ে তারা আশা ছেড়ে দিত? এই দেশকে তো কেউ ওন করতো না। কাজেই আমি চাই সবসময় এই চেক অ্যান্ড ব্যালেন্সের ভেতরেই সবাই থাক। আচ্ছা, শেষ করতে চাই, তার আগে জিজ্ঞেস করতে চাই, আপনি ডক্টর আসিফ নজরুলের সরাসরি ছাত্র, এটা আমরা জানি। তো এই যে তদন্তগুলো করলেন, বিগত সরকারের দুর্নীতির সাথে গুলো আপনি উন্মোচন করলেন, এর পিছনে আসিফ নজরুল, ডক্টর ইউনূস বা পশ্চিমা শক্তির কোনো পৃষ্ঠপোষকতা ছিল কিনা? এই কথাগুলো বললে তো আবার, এই তদন্তগুলো যখন করতাম, ইন্টারেস্টিং ব্যাপারকে আমি বলি, যখন রাফসানের তদন্ত করা শুরু করলাম, দেশের ভিতরে অনেক মানুষ অনেক কিছু আছে না, তারা বলা শুরু করলো এই তো বোধহয় এজেন্সির বানানো কিছু নিউজ খাওয়াইতে আসছে। এ ধরনের কাজ তো অনেক ক্ষেত্রে হয়। কিন্তু যে ব্যক্তি আমি চিরকাল এই এজেন্সিগুলার চোখে শত্রু ছিলাম, আমি তো এই আন্দোলন দিয়ে কিন্তু না, ওই যে মোস্তাক ভাইকে মেরে ফেলার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন প্রতিবাদে দাঁড়িয়েছিল, আমি কিন্তু দাঁড়িয়েছিলাম। এই যে প্রত্যেকটা জায়গায় দেখবেন প্রতিবাদ আমি করেছি, এবং আমি চিরকালই অনলাইনে এইভাবেই একইভাবেই লেখালেখিও করতাম। আমার প্রচুর থ্রেড ছিল। কিন্তু ওই যে কিছু মানুষ আছে, পাশের লোকে কিছু বলে, তারা রাফসানের কেসটা করার পরে বললো এটা নাকি এজেন্সি তৈরি করে দিয়েছে এই শোরগোল। মতিউরের কাণ্ডের পরেও অনেকে অনেক কথা বলছিল, কিন্তু মতিউরের কাণ্ডের পরে এত বড় একটা জার্ক পড়ার পরে তখন সবাই আসলে বুঝতে পারলো যে না, জেনুইন কিছুই কাজ করা হচ্ছিল। কোনো কিছু হলেই এই ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্র, এই কথাগুলো আসলে শুনতে খুবই বাজে লাগে। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনি যদি কোনো কাজ না করেন কোনো সমালোচনা হবে না। আপনি কিছু কাজ করলে কিছু মানুষ তো কিছু বলবেই। আর সবার চোখে যে ভালো থাকতে চায় সে প্রকৃত মানুষ হইতে পারে না। সবার চোখে ভালো হলে তো সে ফেরেশতা হয়ে যাবে। এই কারণে আমি এই কাজ প্রত্যাশা করি না যে সবাই আমার প্রশংসা করবে। আমি চাই কিছু মানুষ যদি গালি দেয়, ইনফ্যাক্ট ধরেন আওয়ামী লীগের যারা দোসর ছিল তারা কি কোনোদিন আমার প্রশংসা করবে? তারা যদি গালি দেয় তাহলে বুঝতে হবে আমি সঠিক পথেই আছি। সো আর ওই যে পশ্চিমা ষড়যন্ত্র আছে কিনা, অমুক ষড়যন্ত্র আছে কিনা, সবকিছুর ভিতরে ষড়যন্ত্র খোঁজা উচিত না। আর আসিফ নজরুল স্যারের কথা বললেন, এবং আরো অনেক জায়গায়, কারণ আমি যেহেতু লয়েরই স্টুডেন্ট ছিলাম এবং আগে কিন্তু আমি হিউম্যান রাইটসের অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছি, এখনো করি। সো বিভিন্ন মানুষের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা ছিল, এবং তাদের কিন্তু যেটা করতো দেখবেন, আমি যখন ভার্সিটির মাত্র তখন সেকেন্ড ইয়ারে প্রথমবারের মতো আমার একটা লেখা দেখে আসিফ নজরুল স্যার শেয়ার করে খুবই প্রশংসা করেছিল, এবং এই ছোট্ট ছোট্ট ব্যাপার কিন্তু খুবই ইন্সপায়ার করেছিল। এই প্যাট্রোনাইজেশনগুলো না পেলে হয়তোবা যেভাবে সাহসিকতার সাথে আমি কথা বলতাম সেটা কিন্তু বলতে পারতাম না। এবং বিশ্ববিদ্যালয়ে আসিফ স্যারের সাথে আমরা কিন্তু অনেক আন্দোলন করেছি, যে টাইমে দেশের ভিতরে অনেকেই কথা বলতে ভয় পেত, আমরা আন্দোলনে দাঁড়িয়েছি, কথা বলেছি। এগুলা কিন্তু সাহসটাকে আপনার জেনারেট করে। এবং এই টাইপ আরো বেশ কয়েকজন মানুষ আছেন যাদের দেখে আমি অন্তত পক্ষে সাহস নিয়ে কথা বলার চেষ্টাটা করতাম। যে মুহূর্তে দেখতাম সবাই মুখ বন্ধ করে থাকতো, বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরেও দেখতাম এই কথা বলো না, মুখ বন্ধ করে থাকো, এই কালচার বহু মানুষ ভয় দেখাতো। সেই ভয়টা তো কাটানোর জন্য ইন্সপায়ারেশনের দরকারটা ছিল। সো তাদেরও একটা বিশাল বড় অবদান আছে, এইটা আমি দৃঢ় চিত্তেই স্বীকার করি। আচ্ছা, শেষ করি, সেটা হচ্ছে যে এই ধরনের ভয়ঙ্কর কাজগুলো যে আপনি করতেন, আপনার পরিবার থেকে কোনো রকম বাধা বা সাপোর্ট কোনটা পেয়েছেন আপনি? সাধারণত এই জাতীয় কাজ যখন করা হয় দেখবেন সবাই কিন্তু একটু বাধাই দেওয়ার চেষ্টা করে, না রিস্ক নেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না। এমনকি এই কাজগুলো কেন করে, সরকারি চাকরি হবে না, ভেরিফিকেশন হবে না। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, মানুষের তকদির বলে একটা কথা আছে, সেটা উপরওয়ালা কর্তৃক নির্ধারিত হয়। ব্যক্তিগত জীবনে হয়তো অনেক বেশি প্র্যাকটিসিং আমি হতে পারিনি, সেটা আমার সীমাবদ্ধতা, কিন্তু আমার চেষ্টাটা আছে। এবং আমার রুটি রুজি রিজিক কি হবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছুই হয় না। এবং আল্লাহ আমাকে অন্তত পক্ষে চিন্তা করার মতো ন্যূনতম কিছু হয়তোবা কিছু দিয়েছেন, এবং আমি নিজের সামর্থ্যের পর আমি বিশ্বাস রাখি
যে অন্তত পক্ষে আমি কিছু না কিছু করে খেতে পারবো, আমি তাবেদারি কারো কোনোদিন করতে হবে না। এবং এই কারণে আমি কিন্তু ভার্সিটিতে পড়ার সময়েই আমি পাবলিকলি স্ট্যাটাস দিয়ে বলেছি এই রেজিমের কোনো চাকরি আমি করব না, কারণ সরকারি চাকরি করলে আমার ভেরিফিকেশনের ভয় থাকবে, আমি সত্য কথা বলতে পারবো না, লিখতে পারবো না, এই টাইপ কাজ কিন্তু হতো। এই জন্য আমি ওই জিনিসটাই স্যাক্রিফাইস করেছি। এবং পাশে একটা কথা বলি, এই যখন আন্দোলন চলে তখন কিন্তু একটা মিডিয়া আমার এই কাজ ধরনের কাজগুলো দেখে, খুবই স্বনামধন্য একটা মিডিয়া টিভি চ্যানেল আমাকে কিন্তু অফার করে নিয়ে গিয়েছিল, আমি অ্যাপ্লাইও করিনি, কিন্তু আমাকে বলল আন্দোলন শুরু হলো তারপরে মুখ বন্ধ করতে হবে, কথা বলা যাবে না, কথা বললে চাকরিতে ঝামেলা হবে। আমি তখন যেটা চিন্তা করলাম, ওই টাইমে যে শেখ হাসিনা চলে যাবে এটা কেউ বুঝতে পারছিল না, বুঝতে পারছিল না। বরং আমার উপরে ডিজিএফআই এবং বিভিন্ন জায়গা থেকে থ্রেট আসা শুরু করলো, মিডিয়া হাউসেও বললো যে এর চাকরি নিয়ে সমস্যা আছে। আমি তারপর ওই সিইও কে বলেছিলাম আমি চাকরিই করব না, রাদার আমি মুখটা খোলা রাখতে চাই। আমি বাক স্বাধীনতার খুবই বিশ্বাসী মানুষ এবং আমার কাছে মনে হয় ন্যায় কথা যদি না বলতে পারি এটা একটা অপরাধের কাজ। এবং দেখেন আমি ওই চাকরির ভয়টা পেতাম না, আব্বু অনেক ভয় পেত, তাকেও বিভিন্ন মানুষ আত্মীয় স্বজন বিশ্বাস করেন, অনেক মানুষ বাধা দিত, আরে এত কথা বলার কি দরকার, এত কথা বললে কখন বিপদ হয় না হয়, সবাই কিন্তু বাধা দিত। সেই মানুষগুলাই এখন অনেক বেশি প্রশংসা করে। এই জন্য আমি বলি যে হাততালি দেওয়ার মানুষ অনেক থাকে, বিপদের টাইমে অনুপ্রেরণা দেওয়ার মানুষ খুবই কম থাকে, কিন্তু একজন মানুষ সবসময় আমাকে অনুপ্রেরণা যোগাতো, আমার মা। আমার মা সবসময় একটা কথা বলতো যে আমার ছেলেকে আমি চিনি, ও কোনোদিন সততার সাথে কম্প্রোমাইজ করবে না। আব্বুও যখন মাঝে মাঝে ই করতো যে না এত কাজ করার কি দরকার, আত্মীয় স্বজন বাধা দিত, আম্মু সবসময় আমাকে আমার কাজটা করতে দিত। এবং আমি মনে করি যে আমার জীবনে আমার মায়ের অবদান সীমাহীন একটা অবদান আছে, এবং আমার মা কখনো আমাকে কোনো কিছুতে বাধা দেয়নি। এবং ক্যাডেট কলেজে পড়ার সময় থেকে আমার নিজের ভেতরে একটা শক্তি জন্ম নিয়েছিল, কারণ অনেক বেশি সততার আমি শিক্ষা আমার ওই ইনস্টিটিউশন আমাকে দিয়েছিল। আমার সবসময় একটা দায়বদ্ধতা না এখনো কাজ করে যে আমার বেড়ে ওঠার পেছনে এই দেশের জনগণের টাকা আছে, অতএব সেটার পর যদি আমরা ন্যায় বিচার না করতে পারি এটা একটা অপরাধ বোধে আমাকে ভোগাতো। এই কারণে সবাই আমার পর প্রেশার দিত না এটা করা যাবে না, কিন্তু আমি মনে করতাম সত্য কথা আমার বলতেই হবে। যে শেখ হাসিনার তাবেদারি, আমার সাথে এই সহপাঠী বহু মানুষ তাবেদারি করে অনেক কিছু পেয়েছে, আমি এমনও প্রাইভেট প্রতিষ্ঠান আছে অনেক স্বনামধন্য জায়গায়, সরকারি চাকরি তো করবো না, বেসরকারি চাকরি তো করতে হবে নিজের জন্য, সেই জায়গাতে গেলে প্রথম শর্ত থাকতো দেশের রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলা যাবে না। অনেক বড় বড় অফার ছিল, আমি রিজেক্ট করে দিয়েছি যে না এই টাইমে আমার কথা বলতে হবে। কারণ দেখেন আমি আগেই বলেছি যে আমি সবসময় একটা জিনিসের পর বিশ্বাস করি, আল্লাহ যদি থাকে তার নির্দেশের বাইরে তো কিছু হবে না, রুটি রুজি রিজিকের ব্যবস্থা ওপর আলাই করবেন। সো এইটা নিয়ে এত বেশি টেনশনের কোনো কিছু নাই। এবং আমার মায়ের সাহসটা আমার কাছে খুবই কাজে দিত, এবং আমি মনে করি আমার লাইফের সবচেয়ে বড় বন্ধু আমার মা। আমার মায়ের যদি সাপোর্টটা না থাকতো কখনোই আমি এই কাজগুলা করতে পারতাম না। ধন্যবাদ জনাব সাইদ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।